মাসুমাকে আজ সদ্য প্রস্ফুটিত কুসুমের মতো সুষমা মণ্ডিত দেখাচ্ছে। অন্যদিনের মতো আজ তাকে অস্থির দেখাচ্ছে না। সন্ধ্যার কাজগুলো গুছিয়ে মেহমানখানার শোভা বর্ধনে লেগে গেল। ঘরটি সুন্দর করে ঝাড়ু দিয়ে টেবিল চেয়ার মুছে খাটে তোষক বিছিয়ে উপরে নকশি কাঁথা বিছিয়ে সৌন্দর্য বৃদ্ধি করল। টেবিলে টেবিল ক্লথ বিছিয়ে পুষ্পদানি দিয়ে সাজালো। বালিশগুলোতে নিজ হস্তাঙ্কিত কাভারগুলো পরিয়ে দিল। এতে উজ্জ্বলতা অনেক গুণ বৃদ্ধি পেল। কলসি ভর্তি পানি ও বদনা রেখে দিল মেহমানখানার এক পার্শ্বে। মাসুমার আতিথেয়তা ও আপ্যায়নের আয়োজন দেখে তার পিতা ও ভাই সবাই আনন্দে আত্মহারা। মাসুমা এখন রন্ধনশালায় প্রবেশ করে হরেক রকম সুস্বাদু খাবার প্রস্তুত করতে লাগল। খাবারের সুঘ্রাণে পুরো এলাকায় বিমোহিত। রাত প্রায় 8টা হয়ে গেছে, এখনও মেহমান এসে পৌঁছায়নি। মাসুমার আম্মা ফাতেমা ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে অঝরে কাঁদছেন আর মনে মনে ভাবছেন, হায় আল্লাহ, একসময় আমার ঘরে আলেম ওলামাদের খাওয়া দাওয়া হতো, আজ সে বাড়িতেই রান্না হচ্ছে কমিউনিস্ট হায়নাদের খাবার। আহা, জামানার এত বিবর্তন! কোনোদিন ভাবতেও পারিনি এ সোনার সংসার এমনইভাবে ছারখার হয়ে যাবে। ছোটকাল থেকে এ বাড়িতে আছি, জীবন বিলিয়ে দিয়ে সংসার সাজিয়েছি, দিন রাত বাতির মতো কাজ করে জীবন ক্ষয় করেছি, আর আজ এ ঘর থেকে বিদায় নিতে হচ্ছে। এ সুন্দর করা সংসারে অন্য নারী এসে সংসার পাতবে। হে আল্লাহ, এ হতভাগিনীর প্রতি রহম করো, সবর ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার এ অবলা দাসীর ইমানের হেফাজত করো এবং তার প্রার্থনা কবুল করো। রাত 9টা বাজার এখনো কয়েক মিনিট বাকি। হঠাৎ কয়েক জোড়া বুট জুতার শব্দ কানে আসতে লাগল। ফাতেমা বাতায়নের ছিদ্রপথে তাকিয়ে দেখলেন বহির্বাটিতে বেশ কিছু অস্ত্রধারী পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের গায়ে সরকারি খাকি পোশাক। ফাতেমার বুঝতে বাকি রইল না এরা থানার লোক। মাসুমার পিতা ও তার ভাই গোলামের মতো তাদেরকে দরজা খুলে ঘরের ভেতরে নিয়ে এলো। অপরাধী গোলাম তার মনিবের নিকট যেভাবে বিনয় ব্যবহার দেখায়, বাপ বেটাও ঠিক একই রকম করছে। দিনের দুশ্মনের সাথে এ ধরনের ব্যবহার ফাতেমা মোটেই বরদাস্ত করতে পারে না। তারপরও এগুলো তাকে দেখতে হলো। ও ঘর থেকে মাসুমা জগ, গ্লাস, প্লেট, দস্তরখানা সহ চা বিস্কুট নিয়ে ওদেরকে নাস্তা দেয়। মাসুমা নিজ হাতে নাস্তা পরিবেশন করছে। অনেকে একাধিক কাপ চা পান করছে। ওদের মধ্য থেকে এক লোক বলল, জীবনে বহু চা পান করেছি বটে, কিন্তু এত মজাদার চা আর কোনোদিন পান করিনি। মাসুমার আব্বা কালু মড়ল সগর্বে বলে উঠলেন, এ চা আমার মেয়ে নিজেই তৈরি করেছে। অন্য একজন বলল, মড়ল সাহেব, এ দেখতে যেমন পরমা সুন্দরী, তার কাজ কামও মনে হয় তেমন সুন্দর। যেমন পিতা তেমন মেয়ে। আহা, কি সুন্দর তার ব্যবহার, মন কেড়ে নেয়া আচরণ। কেউ বা মাসুমার ওড়নি টেনে কাছে নিয়ে চানাচুর মুখে তুলে দিতে উদ্যত, কিন্তু মাসুমা এসব থেকে এড়িয়ে থাকার চেষ্টা করছে। মাসুমাকে নিয়ে সবাই টানাটানি করতে চায়। কেউ বলে, মা আমার বাসায় চলো। কেউ বলে, আমাদের বাড়িতে বেড়াতে যাবে কি আপা? আবার কেউ বা চা পান বর্জন করে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে মাসুমার দিকে তাকিয়ে আছে। মাসুমা যেন তাদের ভোগের সামগ্রী, চিত্তরঞ্জনের নর্তকী। চা পানের পর্ব শেষ হলে নিয়ে আসা হলো 10-12 লিটার মদের পিপা। এবার চলছে মদপানের পালা। মাসুমাকে মদ ঢেলে দেওয়ার কথা বললে সে এক অজুহাত দেখিয়ে কেটে পড়ে। মাসুমা পবিত্র হাতে কাফেরদেরকে মদ ঢেলে দেবে, এটা সে বরদাস্ত করতে পারে না বলেই বুদ্ধি করে কেটে পড়ল। ওইসব কুকুরের বাচ্চারা গলা পর্যন্ত মদ পান করে আবুল তাবুল বকতে আরম্ভ করল। চক্ষুগুলো রক্তবর্ণ ধারণ করেছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে অনেকেই। আনন্দময় পরিবেশে এমন সময় তারা অতিবাহিত করছে। এরই মধ্যে পার্শ্ববর্তী এলাকার 7-8 যুবক এসে ঘরে প্রবেশ করে। ওরা এসে দেখল এ যেন একটা পাগলের হাট বসেছে। যুবকগুলো রাশেদের দাওয়াতি মেহমান, এলাকার কমিউনিস্ট চর। যুবকদের ভাগ্যে আর মদ জুটল না, তবে
এতক্ষণ মদের নেশা অনেকটা কমে এসেছে। এখন আজে বাজে গল্পে আসর জমজমাট। রাত প্রায় 12টার কাছাকাছি। গৃহকর্তা কালুমড়ল ঘরে প্রবেশপূর্বক সবিনয় নিবেদন করলেন, স্যার, রাত তো অনেক হয়ে গেছে, আহারাদি সেরে নিলে ভালো হয়, কারণ খানা ঠান্ডা হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। মডলের কথায় সবাই সম্মতি জ্ঞাপন করলে রাশেদ ও মাসুমা ও ঘর থেকে খানা আনতে লাগল। রাশেদ তার বন্ধু কমরেড লুলুকে দিয়ে খানা পরিবেশন করছে। মাসুমা ভেতর থেকে খাবারগুলো এনে ওদের হাতে এগিয়ে দিচ্ছে। সায়মা ঈশান নামাজ আদায় করে অস্থিরতার মধ্যে সময় কাটাচ্ছে। কখনো শয্যা গ্রহণ করছে, আবার শয্যা ত্যাগ করে বাড়ির বাইরে এসে পায়চারি করছে। তোরা ভারণী সায়মার অস্থিরতা আঁচ করতে পেরে জিজ্ঞাসা করলেন, এখনও ঘুমাওনি যে? রাতে কি আর কোনো কাজ বাকি আছে? সায়মা উত্তর দিল, ভাইয়া, আমি একটু ওদিক থেকে ঘুরে আসতে চাই, কিছুই ভালো লাগছে না। হারুনি বলল, এত রাতে অযথা ঘোরাফেরা করতে যাও কি ঠিক হবে? যাও, ঘরে যাও, এক্ষুনি ঘুমিয়ে পড়ো, আমি সকালেই খোবাইবের সন্ধানে রওনা দেব। সায়মা হারুনির কথা মতো মিছামিছি ঘুমের ভান করে শয্যা গ্রহণ করল। হারুনি নিজ গৃহে চলে গেলেন। সায়মা চুপি চুপি ক্লাসিনকব লোড করে স্কন্ধে তুলে নিল আর হাতে নিল একটি গ্রেনেড। এবার আস্তে আস্তে এগিয়ে চলল মাসুমাদের গৃহাভিমুখে। কয়েক বাড়ি পার হলে মাসুমাদের বাড়ি। সায়মা আস্তে আস্তে মাসুমাদের রান্নাঘরের পেছনের আম বাগানের আড়ালে এসে দাঁড়াল এবং সব কিছু অবলোকন করছে। এমন সময় মাসুমাকে মেহমানখানা থেকে রান্নাঘরের দিকে আসতে দেখে খুব ক্ষীণ স্বরে ডাকল, মাসুমা, মাসুমা, আমি তোমার খোঁজ নিতে এসেছি। সায়মার ডাক প্রথমে বুঝতে পারেনি। হঠাৎ মনুষ্য ছায়ামূর্তি দেখে চমকে উঠল সে। তারপর সাহসে ভর করে 1 পা 2 পা এগিয়ে আম গাছের নিকট গিয়ে দেখে সায়মা ফিল্ড মার্শালের মতো দাঁড়িয়ে। মাসুমা এ দুঃসময়ে সায়মাকে পেয়ে খুশিতে আত্মহারা। মাসুমা সায়মাকে লক্ষ্য করে বলল, ভাইজান, সরি আপামনি, এত রাতে এখানে কি মনে করে? সায়মা বলল, আরে এত সব আলাপ করার সময় নেই, বলো বলো, শিগগির বলো, প্রোগ্রামের কি অবস্থা? প্রোগ্রামের কি করেছ? মাসুমা বলল, থানা থেকে 28 জন কনস্টেবল এবং গ্রামের 8 জন পাতি নেতা এসেছে, আর ওদের সাথে আমার পাষণ্ড পিতা ও ভ্রাতা রয়েছে। ওরা সবাই ভোজে লিপ্ত। রাশেদ ভাই আর কমরেড লুলু খানা পরিবেশন করছে। আমি এক্ষুনি কর্ম হাসিলের প্রস্তুতি নিচ্ছি। সায়মা চুপি চুপি বলল, তুমি ওই দেয়ালের আড়ালে দাঁড়িয়ে গ্রেনেড নিক্ষেপ করবে। সাবধান, লক্ষ্যভ্রষ্ট যেন না হয়। আমি এখানে দাঁড়িয়ে আছি, কেউ যদি অক্ষত বা আহত অবস্থায় পালাতে চেষ্টা করে আমি এখান থেকে ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দেব। মাসুমা গ্রেনেড হাতে ছুটে গেল দেয়ালের আড়ালে। তারপর দাঁতের সাহায্যে পিন বা রিং খুলে উচ্চারণ করল, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সাথে সাথে গ্রেনেডটা নিক্ষেপ করল আহাররত দুশ্মনদের উপর। চোখের পলকে বিকট শব্দে গ্রেনেডটি বিস্ফোরিত হয়ে কেড়ে নিল প্রায় সবার প্রাণ। 2-4 জন গুরুতর আহত হয়ে চিৎকার দিয়ে উঠছিল। সায়মা সাথে সাথে ব্রাশ ফায়ারে তাদের শেষ শব্দ থামিয়ে দেয়। তারাও লুটিয়ে পড়ল ভূমিতলে। সায়মা তার অস্ত্রটি একটু দূরে লুকিয়ে রেখে চলে এলো মাসুমাদের আঙ্গিনায়। হঠাৎ প্রলয় নিনাদে গ্রামবাসীর নিদ্রা ভেঙে গেল। পুলিশদের নিকট ছিল প্রচুর গোলাবারুদ। গ্রেনেড বিস্ফোরণের সাথে সাথে একযোগে গুলি ছুটতে ছুটতে প্রলয় নিনাদের সৃষ্টি হয়। কোথায় কি ঘটছে গ্রামবাসীরা সহজে বুঝে উঠতে পারছে না। অনেকেই মনে করছে ঘরের পেছন থেকে আওয়াজ হচ্ছে, তাই হতবুদ্ধি হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করল। হই হল্লা, কান্নাকাটি, আর্তচিৎকার ভরে উঠল চারদিক। অশ্বের চিৎকার, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, মোরগের ডাক, গাধার চিৎকার ও বালক বালিকাদের আর্তনাদে আসমান জমিন প্রকম্পিত। সে দৃশ্য নিজ চোখে না দেখলে কেউ সহজে বুঝতে পারবে না। আগুনের লেলিহান শিখা আর ধূম্রকুণ্ডলী মিশ্রিত হয়ে এক আতঙ্ক সৃষ্টি হল। মনে হচ্ছে কিয়ামত শুরু হয়েছে। ফাতেমা রাগে, ক্ষোভে, দুঃখে, বেদনা, অনুশোচনায় ঘরে শুয়ে কাঁদছিলেন। বিস্ফোরণের বিকট আওয়াজে তার ঘরটা কেঁপে উঠল। তার থেকে হাঁড়ি পাতিলগুলো হুমড়ি খেয়ে মেঝেতে পড়তে লাগল। খাটটিও মর্মর শব্দে কোঁকিয়ে উঠল। শৌচা থেকে উঠে দৌড়িয়ে বাইরে এলে ফাতেমা কিংকর্তব্য বিমূঢ়। ফাতেমা চিৎকার দিয়ে ডাকতে লাগলেন, মাসুমা, মাসুমা, এ কি হলো?
তুই কি জীবিত আছিস মা? মাসুমা দৌড়িয়ে মায়ের নিকট এসে কাঁদতে লাগল। সাইমা মাসুমাকে খুব সতর্ক করে বলেছিল, সাবধান, জীবন গেলেও এ ঘটনা কাউকে বলা যাবে না, অন্যথায় মহা বিপদ নেমে আসবে পুরো এলাকায়। আর কেউ যদি এ ব্যাপারে কিছু জানতে চায় তবে বলবে সবাই একসাথে খানা খেয়ে খোঁজ গল্পে লিপ্ত ছিল। এমন সময় একজনের হাতে একটি লাল রঙের লোহার কি যেন ছিল, দেখতে অনেকটা আতা ফলের মতো দাগকাটা, লেবুর মতো একটু লম্বা, পার্শ্বে একটা রিং। এ বস্তুটা হাতে নিয়ে দেখাদেখি করছিল। আমি যখন চা আনতে রান্নাঘরে যাই তখনই বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। চেয়ে দেখি ধোঁয়া ও আগুনে পুরো এলাকা ছেয়ে আছে। এতটুকুই আমি দেখেছি। সাইমা মাসুমাকে আরও বলে, আর যতটুকু পারিস তার চেয়ে একটু বেশি কান্নাকাটি করার চেষ্টা করবি, তবে সাবধান, গোপনীয়তা যেন প্রকাশ না পায়, অন্যথায় জীবনে রক্ষা নেই। এই বলে সাইমা হারুনির বাড়ির দিকে চলে যায়। অগ্নিশিখা ধূম্রকুণ্ডলী দেখে এলাকার লোকজন ছুটে আসলে মাসুমার বাড়ির দিকে। মাসুমা ও তার মা কৃত্রিম অচেতন হয়ে উঠানে পড়ে আছে। লোকজন ভেবেছিল হয়তো মারা গেছে। একজন ওদেরকে ধরে চিৎকার দিয়ে বলল, আরে এরা যে এখনো মরেনি, জীবিত আছে। কেউ মাথায় পানি ঢাললে, কেউ হাতে পায়ে তেল মালিশ করছে। অন্য লোকেরা মেহমানখানায় আগুন নেভানোর জন্য চেষ্টা করছে। আগুন নেভাতে পারলেও আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। তাছাড়া লাশগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, মনে হচ্ছে যেন শ্মশানে পরিণত হয়েছে। মাসুমার হুঁশ ফিরে এলে উক্ত ঘটনার বর্ণনা দিল। ইসলাম প্রিয় জনগণের অন্তরে উক্ত ঘটনার আনন্দের ঢেউ খেলতে লাগল। কেউ বলল ওদের অস্ত্রই ওদের জীবন কেড়ে নিয়েছে, আবার কেউ বলছে পরের জন্য গোর খনন করলে নিজেকেই সেই গোরে যেতে হয়। কেউ বলছে এটা আর কিছুই নয়, আল্লাহর গজব। এলাকার গণ্যমান্য লোকজন জড়ো হয়ে পরামর্শ করলেন যে এ মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে বসে থাকা ঠিক হবে না, এখনই প্রশাসনের গোচরে দেওয়া দরকার। সবাই এতে একমত হলেন। তারপর 3 জন এ সংবাদ নিয়ে রাতেই চলে গেলেন থানায়। থানা সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ, সেনাবাহিনীর বিশাল এক টিম নিয়ে পরিদর্শনের জন্য চলে এলো ঘটনাস্থলে। গাড়িগুলো পার্কিং করা হলো মাসুমাদের বাড়ির দহলিজে। সারা রাত চলল নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা। মাসুমার জবানবন্দি ওরা রেকর্ড করল। শেষ পর্যন্ত রিপোর্ট তৈরি হলো অসতর্কতাবশত গ্রেনেড নাড়াচাড়া করার কারণে বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনার সূত্রপাত। তারা পোড়া লাশগুলো গাড়িতে তুলে থানায় নিয়ে গেল। পরদিন ভোরে সংবাদ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। ছুটে এলো ফটো সাংবাদিক, ফটোগ্রাফাররা। তাছাড়া এমপি, ডিসি, ম্যাজিস্ট্রেট সহ সব কর্মকর্তারা এসে হাজির। আসলেন এলাকার নেতা, পাতি নেতারাও। সকলেই সমবেদনা প্রকাশ করছেন। এদিকে সুচতুর সাইমা বিধ্বস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্য চেয়ে এমপি ও ডিসি সাহেবের বরাবর 2টি দরখাস্ত লিখে মাসুমার হাতে দিয়ে বলল, এ 2টি দরখাস্ত তুমি নিজ হাতে তাদেরকে দেবে। দেওয়ার সময় যেন তোমার চোখ থেকে ফোটায় ফোটায় অশ্রু ঝরতে থাকে। তোমাকে যেন ওরা দেখতে পায় অনাথিনী, হতভাগিনী, দুঃখিনীর বেশে। তোমার কান্নায় যেন সকলের পাষাণ অন্তর কেঁদে ওঠে। তা না হলে পরিস্থিতি উল্টো দিকে করাতে পারে। এখানে রয়েছে অনেক গুপ্তচর, ওরা কিন্তু খুব সতর্কতার সাথে সব পর্যবেক্ষণ করছে। মাসুমা সাধারণ পোশাক পরিধান করে। অলকগুচ্ছ এলোমেলো করে ছেঁড়া ওড়নিতে মাথা ঢেকে এক উন্মাদিনীর বেশে দরখাস্ত 2টি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে কান্নায় ভেঙে পড়ল। মাসুমার কান্নায় উপস্থিত জনতার চোখেও অশ্রুর বন্যা বইতে লাগল। কেউ স্থির থাকতে পারেনি। একে তো মর্মান্তিক দুর্ঘটনার বিভৎস চিত্র, অন্যদিকে পরিবারটির করুণ পরিণতি। পুরুষ লোক বলতে কেউ নেই, ওদের উপর ছায়া ধরবে এমন কেউ নেই সংসারে। সুখে দুঃখে এগিয়ে আসার এমন কেউ রইল না। 2 জন ব্যক্তি জীবিত আছে এ পরিবারে, আর তারা 2 জনই মহিলা। সকলেই মর্মাহত। এ সংসার দেখাশোনার গুরুদায়িত্ব কে কাঁধে তুলে নেবে সে লোকের অভাব। কে কাকে কতদিন দেখবে এসব চিন্তায় সকলেই চিন্তিত। মাননীয় এমপি ও ডিসি সাহেব দরখাস্ত 2টি মনে মনে পড়তে শুরু করলেন। এলাকার লোকজন অপলক নেত্রে চেয়ে আছেন জেলা প্রশাসক ও এসপি সাহেবের নয়ন মুখে। উভয়ের চোখে অশ্রুর রেখা। উপস্থিত জনতার মধ্য থেকে কে যেন বলে উঠল, স্যার, দরখাস্তের বিষয়বস্তু জানতে চাই, দয়া করে জানালে ভালো হয়। এমপি সাহেব দাঁড়িয়ে বললেন, এ অসহায় পরিবারের নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণের জন্য দরখাস্ত পেশ করা হয়েছে। উপস্থিত লোকেরা অধীর আগ্রহে তাদের মুখ থেকে নগদ একটা কিছু চাইতে এমপি সাহেব বললেন,
এ পরিবারের জন্য নগদ $10,000 আমি ব্যক্তিগতভাবে প্রদান করব। $10,000 একটি চেক মাসুমার হাতে দিয়ে বললেন, সরকারিভাবে আরও কিছু করার চেষ্টা করব। জেলা প্রশাসক দাঁড়িয়ে বললেন, আমার ফান্ড থেকে এ অসহায় পরিবারটির জন্য $5,000 অনুদান মঞ্জুর করা হলো। আগামী 3 দিনের মধ্যে থানা কমিউনিস্ট নেতা যেন আমার অফিস থেকে ডলার নিয়ে আসেন, আর স্থানীয় ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে যেন টাকাগুলো জমা রাখা হয়, তাদের প্রয়োজন মতো তুলে যেন খরচ করতে পারে। ডিসি সাহেব মাসুমাকে কাছে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে বললেন, মা, তোমার লেখাপড়ার যাবতীয় খরচ প্রতি মাসে আমি নিজেই পাঠিয়ে দেব, তুমি ভালোভাবে লেখাপড়া করতে থাকো। তিনি স্থানীয় বলশেভিক নেতাদেরকে বললেন, আপনারাই পরিবারটির প্রতি একটু সুনজর রাখবেন। যদি অপ্রীতিকর কোনো কিছু শুনি তবে চূড়ান্ত অ্যাকশন নেব। তিনি মাসুমাকে আরও বললেন, বেটি, মাঝে মধ্যে তোমার আম্মিকে নিয়ে আমার বাসায় বেড়াতে এসো। যদি কোনো অসুবিধা হয় তখন আমাকে অবগত করবে, আমি তা দেখব। এ বলে তারা নিজ নিজ গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। এলাকার লোকজনও নিজ নিজ বাড়ি চলে গেল। আমি অশ্বারোহী মুজাহিদকে পত্রবাহক সবিনয় নিবেদন করলাম, ভাইজান, এখান থেকে রণাঙ্গন কত দূর? আপনার সাথে ওখানে যাওয়া যাবে কি? অশ্বারোহী বিস্মিত কণ্ঠে বললেন, ভাই, তোমার পরিচয় কি? আমি আমার সঠিক পরিচয় দিতে গিয়ে বললাম, আমার নাম খোবায়েব, নিবাস আলমাতায় অন্তর্গত জামবুলে। আমার আব্বা আলমাতার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিউল উলুম বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক ছিলেন। বলশেভিকরা তাকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এতটুকু বলে আমি আমার বিভিন্ন সফল অভিযানের কথা এক এক করে বর্ণনা করলাম। সায়েমা মালাকানির কথা, আমির সাহেব ও জাফর ভাইয়ের অভিযান এবং উভয়ের শাহাদাতের কথা খুলে বললাম। অশ্বারোহী অত্যন্ত দুঃসাহসী ও বিচক্ষণ একজন মুজাহিদ। তিনি সহজে আমার কথাগুলো মেনে নেবে না বা বিশ্বাস করবে এমনটি নন। তিনি আমার আপদমস্তক খুব ভালোভাবে অবলোকন করতে লাগলেন। অভিযানগুলোর কথা তিনি আগেই পত্রপত্রিকা, রেডিও এবং লোকমুখে শুনেছেন। এমনকি শহীদ কমান্ডার আনোয়ার পাশাও নাকি মুজাহিদদের বলেছেন, তোমাদের আরও একটি দুঃসাহসী কাফেলা জিহাদ করছে। সে কাফেলার সেনাপতিকে পেলে নিশ্চয়ই আমরা ঐক্যবদ্ধভাবে আরও কঠিন অভিযান চালাতে পারতাম। কিন্তু আফসোস, ওদের সাথে আজও কোনো যোগাযোগ হয়নি। প্রবীণ অশ্বারোহী আমাকে হাতের ইশারায় আরও একটু নিকটে নিয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, অভিযানগুলোর কথা যা বলেছ তা সত্য। আমাদের প্রাণপ্রিয় সেনাপতির পবিত্র জবান থেকেও বারবার এসব হামলার কথা শুনেছি। তবে তোমাকে দেখে তা মনে হচ্ছে না, কারণ তোমার আপদমস্তকে কমিউনিজমের নিদর্শন বিরাজ করছে। তাছাড়া এ অল্প বয়সে এসব অভিযান চালানোর তোমার পক্ষে কি করে সম্ভব, তা একজন সমরবিদ মেনে নিতে পারে না। অপরদিকে এত বড় বড় হামলাও দু একজনের পক্ষে চালানো এবং চূড়ান্ত বিজয় অর্জন করা অবিশ্বাস্য। আমি উত্তর দিলাম, মোহতারাম, আপনার ধারণা পবিত্র কালামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি কি সূরা বাকারা 249 নম্বর আয়াতটি পাঠ করেননি? অল্প সংখ্যক দুর্বল ঈমানদার জালুতের বিশাল শক্তিশালী বাহিনীকে ধরাশায়ী করেছিল, আর দাউদ জালুতকে হত্যা করেছিল আল্লাহর হুকুমে। আল্লাহ যদি ক্ষুদ্র ও তুচ্ছ কাফেলার প্রতি রাজি থাকেন, তার সাহায্য আর অনুগ্রহ যদি সামেলে হাল হয়ে যায়, তবে অসম্ভব সম্ভব হতে পারে। আমার কথা শুনে অশ্বারোহী আবার প্রশ্ন করলেন, বৎস, তোমার কথা সত্য, তবে ফতোয়া তো বাহ্যিক অবস্থার উপর হয়ে থাকে। আমি বেশভূষায় তোমাকে কি করে একজন মুজাহিদ জ্ঞান করতে পারি বলো? আমি উত্তরে বললাম, তা ঠিক, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ কূট কৌশলের নাম। সে হিসাবে এই মুহূর্তে আমার বেশভূষা এমন দেখাচ্ছে। তারপর আমি এক এক করে 2-3 জন মেজর ও জেনারেল পরিচয়পত্র বের করে তার হাতে দিলাম। তিনি সেগুলো ভালোভাবে দেখে মুচকি হাসলেন। আমাদের কথোপকথন হচ্ছিল। সিপাহী আনোয়ার পাশার আখেরি বার্তা পৌঁছিয়ে রণাঙ্গনে ফেরার পথে এক বৃক্ষের ছায়ার নিচে দাঁড়িয়ে। রাস্তাটি নিরিবিলি নয়, বহু লোকজন ও রাস্তায় যাতায়াত করে অনেক গাড়ি ঘোড়াও। হঠাৎ সাইরেন বাজিয়ে একটি দ্রুতগামী গাড়ি এদিকে অগ্রসর হচ্ছিল। মনে হচ্ছিল কোনো শক্তিশালী দুশমন এ পথে আসছে, সাথে আসছে দেহরক্ষীর গাড়ি বহর। তাই
সাইরেনের আওয়াজ কানে আসার সাথে সাথে আমাকে বললেন, খাতরা খাতরা। এ বলে তিনি দ্রুত অশ্ব নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালালেন। খাতরা খাতরা উচ্চারণে আমি বুঝলাম হয়তো আর রক্ষা নেই। তাই আমিও দ্রুত পালানোর চেষ্টা করলাম, কিন্তু এতক্ষণে গাড়িবহর আমার নিকটে এসে গেল। সাথে সাথে কয়েকটি ফাঁকা গুলির বিকট আওয়াজ আমার দুদিক দিয়ে চলে গেল। আমি শুয়ে পড়ার চিন্তা করেও দাঁড়িয়ে রইলাম, কারণ শুয়ে পড়লে হয়তো ওরা বুঝবে আমি প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদ। দাঁড়ানোর সাথে সাথে দুজন লাল ফৌজ আমাকে গ্রেফতার করে নিয়ে গেল গাড়িতে। আমাকে গাড়িতে তুলে পূর্বের ন্যায় সাইরেন বাজিয়ে দ্রুত বেগে ছুটে চলল। একটি পতাকাবাহী শ্বেতবর্ণের প্রাইভেট কারকে কেন্দ্র করে সম্মুখে পশ্চাতে তিনটি সেনাবাহিনীর গাড়ি ছিল। প্রত্যেক গাড়িতে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। পরে জানতে পারলাম প্রাইভেট কারটি ছিল লেনিনের একান্ত সহকর্মী মিস্টার কলিনের। তিনি রাজধানী আলমাহাতা থেকে আসছেন, যাবেন মিলিয়ন শহরে, তাই নিরাপত্তার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছেন। একজন সেনা অফিসার আমাকে জিজ্ঞেস করলেন, তোমার পরিচয় কি খোকা? আমি বললাম, স্যার, আমার নাম কমরেড খোবায়েব, বাড়ি জাম্বুলে, পড়ালেখা করি আলমাহাতা কলেজে। অফিসার আবার প্রশ্ন করলেন, জাম্বুল তো বহুদূর, এখানে আসলে কেন? আমি উত্তর দিলাম, স্যার, আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলাম। যে লোকটির সাথে আলাপ করছিল, লোকটি কে এবং তার সাথে কি আলাপ করছিলে সত্য করে বলো, তা না হলে গাড়ির চাকায় পিষ্ট করে ফেলব। অফিসার বলল। আমি ভয়ে কেঁপে কেঁপে বললাম, স্যার, অশ্বর হয়ে আমাকে ডেকে তুর্কমেনিস্তানের রাজধানী আশাকাবাদ যাওয়ার রাস্তা জিজ্ঞেস করছিল। আমি বলতে না বলতে কেন যেন লোকটি পালাও পালাও বলে পালিয়ে যায়। তার কথা মতো আমিও পালাতে চাচ্ছিলাম। সে কি আনোয়ার পাশার অশ্বরোহী লোক নয়? অফিসার জিজ্ঞেস করে। জি স্যার। সে কি একজন মুজাহিদ? স্যার, মুজাহিদ নাম শুনেছি বটে, কিন্তু কোনোদিন দেখার সুযোগ হয়নি। তবে লোকটার প্রতি আমার সন্দেহ ছিল প্রচুর। বিচক্ষণ ও অশ্বচালনায় দক্ষ এমন লোক দ্বিতীয়টি আর আমি দেখিনি। এবার অফিসার অন্যজনকে উদ্দেশ্য করে বললেন, ছেলেটির কথা অক্ষরে অক্ষরে সত্য। এলাকায় মুজাহিদদের তৎপরতা অনেক পূর্বে থেকেই শুনে আসছি, আজ তা সচক্ষে দেখলাম। এসব এলাকায় অভিযান চালিয়ে সফল হওয়া যাবে তা আশা করা যায় না, তবে এসব এলাকায় বিপুল সংখ্যক কমান্ডো অভিযান চালাতে পারলে হয়তো কিছুটা সাফল্য লাভ করা যেত। অফিসে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছব। জোহরের সময় গড়িয়ে যাচ্ছে, এখনও নামাজ পড়া হয়নি। কিছুক্ষণ পরে ওয়াক্ত বিদায় নেবে। আমি খুব অস্থিরতা বোধ করছিলাম। তাছাড়া মর্মে মর্মে আনোয়ার পাশার শাহাদাতের অসহনীয় যন্ত্রণা অনুভবও করছিলাম। দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, প্রচেষ্টা আর পঞ্জীভূত উদ্দীপনা হঠাৎ এক ঝঞ্ঝা বায়ু যেন উড়িয়ে নিয়ে গেল। আমার অজান্তে বিস্মাখা তীর যেন আমার কলিজা বিদীর্ণ করে ওপারে চলে গেল। যেন কোনো অবাঞ্ছিত শিকারী হৃদয়ে লালিত কস্তুরী ভানটি, অর্থাৎ আনোয়ার পাশার সাক্ষাৎ, আমাকে বধ করে হরণ করে নিয়ে গেল। আমি এমনই এক মর্মবেদনায়, অস্থিরতায় পারাবারে সাঁতার কাটছিলাম। অফিসার আমার দিকে তাকিয়ে কি যেন ভাবলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন, ওহে যুবক, মনে হয় তুমি কি যেন ভাবছ? আমি বললাম, স্যার, অনাকাঙ্ক্ষিত গ্রেফতারি আমাকে ব্যথিত করে তুলেছে। বারবার আমার আম্মার কথা মনে পড়ছে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এই মর্মবেদনায় আমার তনুমন চুরমার হয়ে যাচ্ছে। অফিসার হঠাৎ আমার দিকে চোখ ফিরিয়ে গগন ফাটা এক ধমক দিয়ে বললেন, অশ্বারোহী যুবকের সাথে তোমার গভীর সম্পর্ক রয়েছে। অশ্বারোহী আর কেউ নয়, আনোয়ার পাশার মুজাহিদ। কাজেই তোমাকে মাটির তলে জীবন্ত পুঁতে ফেলব। অফিসারের ধমকে আমি আরও ভয় পেয়ে গেলাম। শরীরের কম্পন ক্রমশই বৃদ্ধি পেতে লাগল। আমি অন্য কোনো উপায় না দেখে এ অন্তিম মুহূর্তে আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। অনেক বনবাদার মাঠঘাট পেরিয়ে গাড়িবহর এগিয়ে চলছে। কোথাও বিরাম নেই, বিশ্রাম নেই। মিস্টার কলিন তার আরও দুজন বন্ধুকে নিয়ে মিলিউন্ডে যাবেন এক জনসভার প্রধান অতিথি হিসাবে। সেখানে লক্ষ জনতার বিশাল সভা। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে মিস্টার কলিনের আগমন উপলক্ষে। মাঝে মাঝে তোরণ নির্মাণ করা হয়েছে। অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে জায়গা জায়গায়। মিস্টার কলিন 2-1 মিনিট গাড়ি থামিয়ে হাত নাড়িয়ে অভ্যর্থনা গ্রহণ করে চলছেন। অশ্বারোহী আবু সুফিয়ান দূর থেকে ঘাড় ফিরিয়ে আমার গ্রেফতারের দৃশ্য দেখছিলেন। এ দৃশ্য তাকে মর্মাহত করে তুলল। তিনি মনে মনে ভাবলেন যে হায়নারা নিরপরাধ একজন মুজাহিদকে ধরে নিয়ে গেল, হয়তো তাকে জ্যান্ত আর রাখবে না।
অসহায় ভাইটির মুক্তির জন্য কোনো চেষ্টা না করলে এটা হবে অমানবিক ও কাপুরুষতা। এসব ভেবে একটি গ্রুপের নিকট ওয়্যারলেসে জানিয়ে দিলেন যে একটি গাড়িবহর মিলিয়নের দিকে এগিয়ে আসছে। সাইরেন বাজানো গাড়িটিতে ওরা একজন তরুণ মুজাহিদকে বন্দী করে নিয়ে তুলেছে। নিশানাধারী সাদা গাড়িতে হয়তো কোনো নামকরা কমিউনিস্ট নেতা থাকতে পারে। যদি সম্ভব হয় তোমরা তাকে উদ্ধার করার চেষ্টা করো। আবু সুফিয়ান ওয়্যারলেসে জানিয়ে দিলেন 17 নম্বর গ্রুপের কমান্ডার মুজাহিদুল ইসলাম হরবিকে। মুজাহিদুল ইসলাম হরবি স্বয়ং আনোয়ার পাশার নিকট প্রশিক্ষণ নিয়েছিলেন। আনোয়ার পাশার সাথে অনেক যুদ্ধে সাফল্যের পরিচয় দিয়েছেন বহুবার, তাই হরবির নাম জানে না এমন লোক কমই আছে। মুজাহিদুল ইসলাম সাথীদেরকে নিয়ে পরামর্শ করলেন কিভাবে গাড়ি বহরে আক্রমণ করে আমাকে উদ্ধার করতে পারে। একজন মুজাহিদ কমান্ডার হরবিকে পরামর্শ দিলেন, মিলিয়নগামী মহাসড়কে যে বেইলি ব্রিজ আছে সে ব্রিজের দু একটি পাত যদি খুলে ফেলতে পারি তবে একটি গাড়িও আর পার হতে পারবে না। তারপর আমরা আক্রমণ চালালে হয়তো কামিয়াব হব। হরবি এ পরামর্শ মেনে নিয়ে সবাইকে অস্ত্রে সজ্জিত হতে নির্দেশ দিলেন। MLR, LMG, ক্লাসিনকভ এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ও ডিনামাইট নিয়ে ব্রিজে চলে আসলেন। অল্প সময়ে পাত খোলা সম্ভব নয়, তাই ব্রিজের নিচ দিয়ে মধ্যখানে ডিনামাইট ফিট করে দূরে পজিশন নিয়ে বসে গেলেন। একটি তেলবাহী ট্রাক ব্রিজে ওঠার সাথে সাথে ডিনামাইটটি বিকট আওয়াজে বিস্ফোরিত হয়ে যায় এবং ব্রিজটির কতক অংশ ধসে পড়ে। ট্রাকটি আশ্রয় নেয় নদীগর্ভে। পানির উপর দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এর অল্পক্ষণ পরে আমাদের গাড়িবহর ব্রিজটির নিকট আসলো, কিন্তু পার হওয়ার উপায়? সবাই গাড়ি থেকে নেমে উপায় খুঁজতে শুরু করে। এরই মধ্যে দুদিক থেকে আরম্ভ হলো গোলাবৃষ্টি। প্রথমে 7টি গাড়ির সবকটি চাকা ঝাঁঝরা হয়ে গেল ফায়ারে। সৈনিকরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গুলির জবাব গুলিতে দিতে লাগলো। এ সুযোগে আমি আস্তে আস্তে নদীর কুল ঘেঁষে চলে এলাম বহুদূরে। প্রচণ্ড গোলাগুলিতে 3 জন মুজাহিদ শাহাদাত বরণ করলেন আর 13 জন দুশ্মন প্রাণ হারালো। মারা গেল বলশেবিকদের প্রাণপ্রিয় নেতা মিস্টার লেনিনের একান্ত বন্ধু মিস্টার কলিন। 3 জন মুজাহিদ সামান্য আহত হলেন। দুশ্মন আহত হল ডজন খানেক। 20-25 মিনিটের মধ্যে উভয় পক্ষের গোলাগুলি থেমে গেল। আমার ধারণা হলো যে উভয় পক্ষের গুলির সংখ্যা হয়তো কমে আসছে। তা না হলে সবগুলো দুশ্মন নিহত না হওয়া পর্যন্ত হরবি যুদ্ধ ক্ষান্ত করতেন না। ঘাড় ফিরিয়ে দেখি মুজাহিদরা আহতদেরকে নিয়ে যাচ্ছেন আর অন্যান্যরা কিছুক্ষণ পর ফায়ার করে চলছেন। সন্ধ্যা রাত তেমন একটা বাকি নেই। সূর্যটা নিস্তেজ হয়ে পশ্চিম আকাশে ঢলতে শুরু করে। এতক্ষণে আমি চলে এসেছি নদীর কূল বেয়ে অনেক দূরে, দুশ্মনের নাগালের বাইরে। জোহর আসর কাজা হয়েছে, তাই নদীর পানিতে উঁচু করে নিকটের এক বাঁশ বাগানের ভেতর দাঁড়িয়ে কাজা নামাজ সহ মাগরিবের নামাজ পড়ছিলাম। দূর থেকে একজন লোক আমাকে দেখে চুপি চুপি এগিয়ে এলেন বাঁশবাগানের একদম নিকটে। বাঁশবাগানে আমাকে নামাজ পড়তে দেখে লোকটি সন্দেহ করেছে আমি আনোয়ার পাশার দলের মুজাহিদ কিনা, তাই নামাজ শেষ হওয়ার সাথে সাথে দ্রুতপদে আমার দিকে এগিয়ে এলেন। শুকনো পাতার মর্মর ধ্বনিতে আমার গা শিউরে ওঠে। চেয়ে দেখে লোকটি আমার নিকট দণ্ডায়মান। লোকটি আমাকে প্রশ্ন করল, তোমার পরিচয় কি? সন্ধ্যার ঘন অন্ধকারে এখানে কি করছো? আমি জবাবে কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই চুপটি করে আঙ্গুলি গুনাই তসবি পাঠ করতে লাগলাম। আগন্তুক কি যেন একটু ভেবে খুব নম্র সুরে বললেন, বাবা, তোমার সাথে আর কোনো লোক আছে কি? উত্তর দিলাম, জি না, আমি একাই। তিনি আমার হাত ধরে নিয়ে চললেন তার গৃহাভিমুখে এবং বলতে লাগলেন, এলাকার অবস্থা খুবই নাজুক। গত 2 দিন আগে রাতের আধারে লাল ফৌজরা পুরো গ্রামে ক্র্যাকডাউন লাগিয়ে 10 জন মুজাহিদকে ধরে নিয়ে গেছে। তাছাড়া 15-20 জন দিনদার পরেজগার আলেম ওলামাকেও ধরে নিয়ে গেছে। জ্বালিয়ে দিয়েছে 6টি বাড়ি। পাশবিক অত্যাচার করেছে মুসলিম মহিলাদের উপর। তিনি আরও বললেন, আমাদের এলাকায় আনোয়ার পাশার খুব প্রভাব ছিল। এমন পরিবার খুব কমই ছিল যে পরিবারে 2-1 জন মুজাহিদ আশ্রয় নেয়নি। দুঃখের বিষয়, ওলামাদের ফতোয়া প্রকাশের পর অনেকেই বিদ্রোহী হয়ে ওঠে, যার কারণে পরপর ক্র্যাকডাউন লাগে বলশেভিকরা ধরে নিয়ে গেছে মুজাহিদ ও তাদের সমর্থকদের। আমি জিজ্ঞেস করলাম, আনোয়ার পাশা কোথায় আছেন তা বলতে পারেন কি? লোকটি উত্তর দিলেন, না, বলতে পারবো না। তবে ধারণা করা হচ্ছে যে তিনি অলিপুর
বেলগ্রেড, চাখার, দিমাল্যান্ড এবং জুমুরিয়া এলাকায় আছেন। ও সব এলাকায় প্রায় ঘরে ঘরে মুজাহিদ। তার কথাই বুঝতে পারলাম আনোয়ার পাশা শাহাদাতের সংবাদ এসব এলাকায় এখনও পৌঁছেনি। আমরা আলাপ করতে করতে অল্পক্ষণের মধ্যে তার বাড়িতে এসে পৌঁছলাম।